পলিটিক্যাল সায়েন্স মাইনর। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাসে ইউনিট 3-তে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর তোমাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেব, যা তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন প্রত্যেকটা টপিকের উপর খুব ভালোভাবে প্রস্তুতি নিতে তোমাদেরকে সাহায্য করবে। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তোমাদের ইউনিট 3-তে কোন টপিকগুলো রয়েছে দেখেছো তো? আমি আবারও তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। তোমাদের ইউনিট 3-তে প্রথমত তোমাদের রয়েছে গ্লোবালাইজেশন অ্যান্ড পেজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল সেগুলো এবং বিশ্বায়ন। তারপর রয়েছে গ্লোবালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। এনভায়রনমেন্টাল মুভমেন্ট মানে হচ্ছে পরিবেশ আন্দোলন। তারপর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড হিউম্যান ডিসপ্লেসমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ মানুষের যে বাস্তুচ্যুতি এবং বিশ্বায়ন। অর্থাৎ এই টপিকগুলোই তোমাদের ইউনিট 3-তে রয়েছে। এবার প্রত্যেকটা টপিকের উপর আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে ধারণা এই বিষয়গুলো আলোচনা করার আগে প্রথমত আমাদের জেনে নিতে হবে যে বিশ্বায়ন বিষয়টা কি। যদিও তোমরা ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট প্রত্যেকটা ইউনিটে এই বিশ্বায়ন সম্পর্কে ধারণা নিয়ে এসেছো, তবুও আমাদের এই ইউনিটে যে আমাদের এনভায়রনমেন্টাল মুভমেন্ট, আমাদের যে প্রেজেন্ট মুভমেন্ট, তারপর হিউম্যান ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা বিষয়ের সাথে যেহেতু বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কথাটা যুক্ত রয়েছে, সুতরাং এই বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বিষয়টা কি সেটা সম্পর্কে প্রথমত আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে নিচ্ছি। চলো। তো বিশ্বায়নটা হলো পৃথিবী জুড়ে দেশ, অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের মধ্যে ক্রমবর্ধমান একটা আন্তঃসংযোগ বুঝো তো, যেটাকে আমরা ইন্টার রিলেশনশিপ বলে থাকি, এবং নির্ভরশীলতাও বুঝো আশা করি, যেটাকে আমরা ইন্টার ডিপেন্ডেন্ট বলে থাকি, অর্থাৎ একজন আরেকজনের উপর নির্ভরশীল হওয়া, নির্ভর করে বেঁচে থাকা, ওই বিষয়টা। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়নটা হচ্ছে একটা মুক্ত বাণিজ্য বাজার, একটা মুক্ত বাজার, যেই বাজারের মধ্যে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ তাদের সংস্কৃতি তুলে ধরতে পারবে, তাদের অর্থনৈতিক বিষয়গুলো তুলে ধরতে পারবে, তাদের চিন্তা ভাবনা চেতনা এগুলোকে তুলে ধরতে পারবে। অর্থাৎ বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষ একটা বাজারে নিজেদের সব বিষয়গুলো তুলে ধরবে, ওই বিষয়টার নামই হচ্ছে বিশ্বায়ন। তো এটাকে আমরা অর্থনীতির ক্ষেত্রে পুঁজি, পণ্য এবং পরিষেবার অবাধ চলাচল এবং সংস্কৃতির ক্ষেত্রে ভাবধারা এবং জীবনযাত্রার আদান প্রদান হিসেবে আমরা দেখি। দুইটা দুই রকম। আমরা যদি অর্থনীতির ক্ষেত্রে দেখি একরকম, আমরা যদি সংস্কৃতির ক্ষেত্রে দেখি এটা আরেক রকম বিষয়, কিন্তু মূল বিষয় কিন্তু একটা জায়গাতেই বা একটা দিকেই, সেটা হচ্ছে কি একটা জায়গাতে নিয়ে দাঁড় করানো, একটা জায়গাতে তুলে ধরা, প্রেজেন্ট করা, সেটাই হচ্ছে বিশ্বায়ন। তো ভারতে এই প্রক্রিয়াটা মূলত 1990-এর দশকে একটা অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে এটা গতি লাভ করেছিল। প্রথমত আমরা চলো দেখি যে বিশ্বায়ন ভারতীয় কৃষি খাত এবং কৃষকদের জীবনে কীরকমভাবে প্রভাব ফেলেছে। আমরা বলবো যে গভীরভাবে প্রভাব ফেলেছে। ভারতবর্ষের কৃষিক্ষেত্রে, ভারতবর্ষের কৃষকদের জীবনের উপরে এটা ব্যাপক প্রভাব ফেলেছে, এবং এই প্রভাবে সৃষ্ট যে সমস্যাগুলো সেগুলোই কৃষক আন্দোলনের জন্ম দিয়েছে। ভারতবর্ষে যে কৃষক আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল, যে পেজার্স মুভমেন্টসগুলো সংগঠিত হয়েছিল, সেগুলোর মূলে রয়েছে এই বিশ্বায়ন। আমরা বিশ্বায়নকে দায়ী করব এই বিষয়ে। বিশ্বায়নের ফলে ভারতীয় কৃষকদের আন্তর্জাতিক বাজারের, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট বলে থাকি, এই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে থাকি, তো তার যে নীতি এবং সরকারের যে উদারীকরণ নীতি, এই দুইটার কারণে কৃষিক্ষেত্রে ভর্তুকি এবং রাষ্ট্রীয় সহায়তা ধীরে ধীরে কমে গেছে। অর্থাৎ একটা আমূল পরিবর্তন এসেছে কৃষিক্ষেত্রে, যেটা একটা বিপ্লবের কারণ হয়ে দাঁড়িয়েছে, একটা বিদ্রোহের, একটা আন্দোলনের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহুজাতীয় কোম্পানির নাম তোমরা শুনেছ, যেগুলোকে আমরা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস আমরা বলে থাকি, এবং বড় দেশীয় যে কর্পোরেট সংস্থাগুলো, বড় বড় যে দেশীয় কর্পোরেট সংস্থাগুলো, এগুলো কৃষিখাতে প্রবেশ করে ফেলেছে আজকাল। তারা বিভিন্ন বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণের বাজার নিয়ন্ত্রণ করছে, যা ছোট এবং প্রান্তিক যে কৃষকরা তাদের জন্য খরচ বাড়িয়ে তুলেছে। একদিক থেকে চিন্তা করলে আগের তুলনায় কৃষিক্ষেত্রে খরচ অনেক বেড়েছে, খরচ কিন্তু কোনো অংশে কমেনি।
তো আন্তর্জাতিক বাজারের যে চাহিদা, ওই চাহিদা মেটাতে কৃষকদের খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল, কোনগুলো অর্থকরী ফসল? যেমন তুলা, ইক্ষু এগুলো হচ্ছে অর্থকরী ফসল। তো এগুলোর উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে। যার ফলে কৃষকদের খাদ্য নিরাপত্তা, যেটাকে আমরা ফুড সিকিউরিটি বলে থাকি, এই খাদ্য নিরাপত্তার ঝুঁকি কিন্তু বাড়ছে দিন, দিন। পাশাপাশি কৃষি খরচ এটা যে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে ফসলের দাম যে কমে গেছে কিন্তু আগের তুলনায় অনেকটা দাম কমে গেছে। এই কমে যাওয়ায় কৃষকদের মধ্যে ঋণের বোঝা এবং এর ফলস্বরূপ আত্মহত্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এই কৃষক আন্দোলনের প্রকৃতিটা কীরকম? যেমন এই সমস্যাগুলোর প্রতিবাদে সাম্প্রতিক বছরগুলোতে কৃষক আন্দোলন আরও জোরদার হয়েছে। যেমন ৩টা কৃষি আইনের বিরুদ্ধে এই আন্দোলন ছিল বিশ্বায়ন প্রভাবিত কর্পোরেট নিয়ন্ত্রণের বিরুদ্ধে কৃষকদের সবচেয়ে বড় প্রতিবাদ। পাশাপাশি কৃষকদের ন্যায্য ন্যূনতম যে সহায়ক মূল্য, যেটাকে আমরা এমএসপি বলে থাকি, পাশাপাশি ঋণের বোঝা মুক্তি এবং কৃষিক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি, এগুলোর দাবি নিয়েই কিন্তু কৃষকরা আন্দোলনে নেমেছে এবং আন্দোলন করেছে। এবার আমরা আলোচনা করব বিশ্বায়ন এবং ভারতে পরিবেশ আন্দোলন, যেটা আমাদের টপিক ছিল গ্লোবালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল মুভমেন্টস ইন ইন্ডিয়া, ওই বিষয়টা নিয়ে। তো বিশ্বায়নের একটা বড় দিক হলো শিল্প এবং পরিকাঠামো উন্নয়নের তীব্র গতি। অর্থাৎ বিশ্বায়নের যুগে এসে কিন্তু শিল্পক্ষেত্রে এবং পরিকাঠামোর ক্ষেত্রে আমরা খুব দ্রুত পরিবর্তন লক্ষ্য করেছি। এর ফলে কি হয়েছে? প্রাকৃতিক সম্পদের উপর চাপ বেড়েছে এবং পরিবেশের যে আন্দোলনগুলো, এগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। এর কিছু ব্যাপক প্রভাব পড়েছে। যেমন কীরকম? যেমন আন্তর্জাতিক বাণিজ্যের চাহিদা মেটাতে খনিজ, তারপর বনজ এবং জলজ সম্পদের অতিরিক্ত ব্যবহার কিন্তু শুরু হয়েছে। বিভিন্ন এমএনসিসগুলো, মাল্টিন্যাশনাল কর্পোরেশনস যেগুলো রয়েছে, এমন অঞ্চলে তাদের শিল্প স্থাপন করেছে যেখানে পরিবেশ আইন তুলনামূলকভাবে একটু শিথিল, যার ফলস্বরূপ নদী এবং বায়ুর দূষণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই বিশ্বায়ন নির্ভর পরিকাঠামো উন্নয়নের জন্য বড় বড় বাঁধ, তারপর সড়ক এবং বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে। এবং পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধির ফলে অনেক সংবেদনশীল পরিবেশগত অঞ্চলে, যেগুলোকে আমরা ইকোলজিক্যালি সেন্সিটিভ জোনস হিসেবে আমরা জেনে আসছি, এগুলোতে দূষণ এবং বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। এবং এই আন্দোলনের প্রকৃতি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বলবো যে পরিবেশ আন্দোলনগুলো সাধারণত স্থানীয় সম্পদ রক্ষা এবং কর্পোরেট স্বার্থের বিরোধিতা করে। যেমন আমরা চিপকো আন্দোলনের কথা বলতে পারি, তোমরাও নাম শুনেছ। যে যদিও এটা বিশ্বায়নের আগের, তবে এই নীতিটা স্থানীয়দের হাতে সম্পদের একটা নিয়ন্ত্রণ, তারপর বিশ্বায়ন পরবর্তী আন্দোলনগুলোকে প্রভাবিত করেছে। আমরা বলতে পারি নর্মদা বাঁচাও আন্দোলনের নাম তোমরা শুনেছ, যে সর্দার সরোবর বাঁধের মতো বৃহৎ একটা প্রকল্পের কারণে সৃষ্ট পরিবেশগত ধ্বংস এবং স্থানীয় মানুষের যে বাস্তুচ্যুতি, এটার বিরুদ্ধে এটা ছিল একটা শক্তিশালী আন্দোলন। তারপর নিয়ামগিরি আন্দোলন, যেটা উড়িষ্যাতে সংগঠিত হয়েছিল, যে ডংরিয়া কুন্দ উপজাতি নামে একটা উপজাতি উড়িষ্যাতে ছিল। তো তারা একটা অ্যালুমিনিয়াম কোম্পানির বিরুদ্ধে তাদের পবিত্র পাহাড়, যে পাহাড়টার নাম হচ্ছে নিয়মগিরি, এটা সংরক্ষণের জন্য আন্দোলন করেছিল। তো এই আন্দোলন বিশ্বায়নের নিষ্কাশন অর্থনীতি মডেলের বিরুদ্ধে স্থানীয় অধিকারের লড়াইয়ের প্রতীক হিসেবে ইতিহাসে বিবেচিত। তো এনভায়রনমেন্টাল মুভমেন্টগুলোর পর এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড হিউম্যান ডিসপ্লেসমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিশ্বায়ন এবং ভারতে মানব বাস্তুচ্যুতি, অর্থাৎ মানুষের বাস্তুচ্যুতি, মানুষের বাসস্থানের পরিবর্তন। তো বিশ্বায়ন চালিত উন্নয়ন এবং অর্থনৈতিক যে কার্যকলাপ, এগুলো প্রায় স্থানীয় মানুষ, বিশেষ করে আদিবাসী এবং দরিদ্রদের তাদের ঐতিহ্যবাহী বাসস্থান থেকে উচ্ছেদ করে দেয়। একেই মানব বাস্তুচ্যুতি বা হিউম্যান ডিসপ্লেসমেন্ট আমরা বলে থাকি। তো এই বাস্তুচ্যুতির কারণগুলো কি? যেমন এর পেছনে অনেক কারণ থাকে, যেমন অর্থনৈতিক করিডোর, শিল্প পার্ক এবং বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য সরকার জমি অধিগ্রহণ করে। ওই জমি সাধারণত কৃষি জমি বা বনভূমির উপর নির্ভরশীল আদিবাসী অধ্যুষিত অঞ্চল থেকে নেওয়া হয়, যার ফলে ওই সমস্ত অঞ্চলের মানুষদেরকে তাদের নিজস্ব বাসভূমিটা ছেড়ে দিতে হয়। পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র এগুলো গড়ে তোলার জন্য স্থানীয় বসতিগুলোকে স্থানান্তরিত করে দেওয়া হয়। শুধু তাই নয়, যে বৈশ্বিক বাজারের জন্য খনিজ পদার্থ আহরণের ফলে খনি সংলগ্ন যে এলাকাগুলো, এগুলো থেকে মানুষজন উচ্ছেদ হয়ে যায় এবং এগুলোর প্রভাব রয়েছে এবং প্রভাবের ফলেই কিন্তু আন্দোলন সংগঠিত হচ্ছে। তো এই বাস্তুচ্যুতি মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং জীবিকার উপর চরম একটা নেতিবাচক প্রভাব ফেলে।
এটার বিরুদ্ধে ভারতে একাধিক আন্দোলন দেখা গেছে। তো বাস্তুচ্যুত মানুষের প্রধান দাবি কোনগুলো? প্রধান দাবি হচ্ছে উপযুক্ত ক্ষতিপূরণ এবং সম্মানজনক পুনর্বাসন দেওয়া। তাদেরকে যেন রিহ্যাবিলিটেশন করে দেওয়া হয়। অধিকাংশ সময়ে সরকার পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বা যথাযথ পুনর্বাসন দিতে ব্যর্থ হয়। কিছু, কিছু ক্ষেত্রে কিছু সামান্য অংশে দেখা গেছে যে ক্ষতিপূরণ দেওয়া হয় বা তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। কিন্তু এটা সর্বক্ষেত্রে সম্ভব হয় না। বিশেষভাবে আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের জন্য জমি শুধুমাত্র একটা সম্পদ নয়, এটা তাদের সংস্কৃতি এবং পরিচয়ের ভিত্তি। উচ্ছেদ তাদের জীবনধারাকে কিন্তু ছিন্ন ভিন্ন করে দেয়, তাদের থাকার মতো আর কোনো আশ্রয় থাকে না। মানুষজন প্রায় সময় এই উচ্ছেদের প্রতিবাদে দীর্ঘ অনুসরণ, তারপর ধর্ণা এবং আইনি লড়াইয়ের আশ্রয় নেয়। যেমন নর্মদা বাঁচাও আন্দোলনটি বাস্তুচ্যুতির সমস্যাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্থলে কিন্তু তুলে ধরেছিল। তো বিশ্বায়ন একদিকে যেমন ভারতের অর্থনীতিতে গতি এনেছে, তেমনি অন্যদিকে সেটা প্রান্তিক কৃষক, পরিবেশ এবং স্থানীয় মানুষের জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংকটও সৃষ্টি করছে। আন্দোলনগুলো বিশ্বায়নের বিরোধিতা নয়, বরং বিশ্বায়নের একটি আরো মানবিক, পরিবেশ বান্ধব এবং ন্যায়সঙ্গত রূপ দাবি করে। এগুলো হলো বিশ্বায়নের চ্যালেঞ্জগুলোর প্রতি ভারতীয় সমাজের সচেতন এবং সক্রিয় প্রতিক্রিয়া। তো এই ৩ টা মুভমেন্ট ছিল তোমাদের এই 3rd ইউনিটে। আশা করি এই বিষয়বস্তুগুলো সম্পর্কে তোমরা সংক্ষিপ্তভাবে হলেও ধারণা নিতে পেরেছো, যেগুলো তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে, শর্ট কোয়েশ্চেনের আনসার করতে তোমাদের অনেক অংশে সহযোগিতা করবে। তো তোমাদের মধ্যে কেউ যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে স্টাডি করতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। এখানে তোমার প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল, আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন, ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, অ্যাসাইনমেন্টের সমাধান সব কিছু একসাথে তোমরা পেয়ে যাবে। যদি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নাও। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।